আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের বার্ষিক পরীক্ষার কথা চিন্তা করে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে স্যার আমাদের এক চলক বিশিষ্ট যে সমীকরণের যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের ম্যাথ করায় দেওয়ার জন্য। তা আমি চেষ্টা করেছি তোমাদের সেই রিকোয়েস্টটাকে রাখার জন্য। সো আজকে আমরা হাজির হয়েছি এক চলক বিশিষ্ট সমীকরণের এই ক্লাসে। তার এক চলক বিশিষ্ট সমীকরণের যে ক্লাস এইখানে আমরা শিখবো হলো মানে বেসিক বলতে তেমন খুব একটা কিছু নাই, যে এক চলক বিশিষ্ট সমীকরণ কি, দ্বিচলক মানে দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ কি। যেমন আমরা জানি একঘাত বিশিষ্ট সমীকরণ, দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ, ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ। এই যে সমীকরণগুলো নিয়েই মূলত এই অধ্যায়ের কাজ, তাই না? সমীকরণ বলতে কিন্তু আমরা অনেকভাবে বুঝি। যেমন আমরা অনেক সময় চিন্তা করি যে স্যার যদি বলা হয় সমাধান করো, সমাধান কিন্তু আমরা কয়েকটা পদ্ধতিতে সমাধান করতে পারি। অপনয়ন আছে, প্রতিস্থাপন আছে, আর গণন আছে, তাই না? লেখচিত্রের সাহায্যে সমাধান আছে। এই ক্লাসটা অনুরূপ সেম। সমাধানের নির্দিষ্ট কোনো গণ্ডি নাই, নির্দিষ্ট কোনো নিয়ম নাই, তবে যে যেটা ইচ্ছা ফলো করে করতে পারে, অসুবিধা হয় না ইনশাল্লাহ। সো তোমাদেরও ভয়ের কোনো কারণ নাই। এই অধ্যায় একদম যে আহামরি অনেক কোনো সমস্যা এমনটা না। এইটা হলো তোমাদের ওই যে ক্লাস 5 এবং 4 এ ঐকিক নিয়ম করছো, ঐকিক নিয়ম ধারণাটা ঠিক ঐকিক নিয়মের মতো, পার্সেন্টেজের মতো এবং রেশিওর মতো, এর বাইরে কোনো কিছু নাই। আর নর্মালি সমাধান নিয়ে তো তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। সো ফ্রাস্ট্রেশনের কিছু নাই, শুরু করা যাক। হ্যাঁ, সবাই রেডি হও। দেখো আমরা শুরুতেই একটা পৃষ্ঠা নেই। দেখো শুরুতেই আমরা কথা বলবো হলো যে সমীকরণ বিষয়টা আসলে কেমন। হ্যাঁ, ধরো আমি এখানে লিখলাম যে এক্স স্কোয়ার প্লাস 4x ইকুয়ালস টু কত? 0 লিখতে পারি। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x ইকুয়ালস টু 0, তাহলে এটা কিন্তু একটা সমীকরণ। তাহলে এই সমীকরণে ঘাত কত? 2। তাহলে এটাকে কি বলা হবে? দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ। ধরো আমি আর একটা সমীকরণ লিখলাম যে 3x প্লাস 8 ইকুয়ালস টু 0। লক্ষ্য করো এখানে 3x প্লাস 8 ইকুয়ালস টু 0, এখানে x এর ঘাত কত? 1। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? একঘাত বিশিষ্ট সমীকরণ। ক্লিয়ার? দেখো এটাকে আমি এভাবেও বলতে পারি কি, যে এটাকে আমি বললাম বি কিউব, এটাকে আমি বললাম হলো বি কিউব মাইনাস 3b স্কোয়ার প্লাস 8b প্লাস 9 ইকুয়ালস টু 0। ধরো আমি এটা লিখলাম, তাই না? তাহলে এইখানে x এর সর্বোচ্চ ঘাত কত? 3। তাহলে এটাকে কি বলা হয়? ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ। ক্লিয়ার? তাহলে এটা দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ, একঘাত বিশিষ্ট সমীকরণ, ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ। সমীকরণ কি? যেখানে একটা মানে xy z কোনো একটা চলক থাকবে এবং সেই চলকের সাথে সমীকরণ দিয়ে এ পাশে ও পাশে কোনো সংখ্যা থাকতে পারে। এখন ধরো এটা এরকম হইতে পারে, এটাকে এরকমও আমরা লিখতে পারি। ধরো এখানে লিখলাম এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস মাইনাস 8, তাই না? এটাও কিন্তু একটা সমীকরণ। সব সময় যে এই সমান চিহ্নের ওই পক্ষে শূন্য হবে বিষয়টা এমন না। বোঝা গেল? আচ্ছা, এটাকে আবার আমরা এটাকে সাজাও লিখতে পারি যে স্যার এটাকে আমি এভাবে লিখবো এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 8 ইকুয়ালস টু কত? 0। এটাকে এভাবেও লেখা যায়। বুঝলাম? এইটাই ছিল হলো সমীকরণ বিষয়টা কি, এইটা নিয়ে একটু কথা বললাম। তাহলে সমীকরণের সর্বোচ্চ আমরা প্রয়োগ দেখি হলো ত্রিঘাত পর্যন্ত। একঘাত বিশিষ্ট সমীকরণ, দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ, ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ। এই ছিল মূলত ঘটনা। আমরা ম্যাথে চলে যাই। দেখো যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলোই তোমাদের আসবে মূলত, এবং এই ম্যাথ নিয়েই একটু আলোচনা করার চেষ্টা করব। দেখো একটা সমীকরণ আছে যে 4 ডিভাইডেড বাই x প্লাস 1 প্লাস 9 ডিভাইডেড বাই 3x প্লাস 2 ইকুয়ালস টু 25 ডিভাইডেড বাই 5x প্লাস 4। এইখানে দেখো এইখানের এটাকে বলা আছে 25 ডিভাইডেড বাই 5x প্লাস 4, এইভাবে এটাকে দেওয়া আছে। তাহলে আমার কাজ কি? ছোটবেলায় দেখো তোমরা যখন ক্লাস 3-4 এ শিখছো তখন আমাদের যোগ শিখেতো 2/3 যোগ 5/8, তাই না? এটার যোগ কত? তখন এটাকে আমরা কি করতাম? হরগুলো লসাগু করতাম। ধরো 3 × 24। এইবার এটা করার সিস্টেম কি ছিল? যে হরকে লসাগুর দ্বারা ভাগ, যে ভাগফল হবে সেই ভাগফলকে গুণ করতাম হলো আমরা লবের সাথে, তারপরে মাঝখানে একটা প্লাস দিতাম, তারপরে সিমিলারলি
পরবর্তী ভগ্নাংশের হরকে আবার আমরা কার সাথে ভাগ করতাম? লসাগুর সাথে ভাগ করতাম। যেই ভাগফলটা হতো সেই ভাগফলটা আবার হরের সাথে যোগ করতাম। এই ছিল আইডিয়া কনসেপ্ট, তাই ছিল না? এটা কিন্তু আমরা 3-4 থেকে করে আসতেছি। সিমিলারলি এইখানেও সেম কাজটা করব, বাট এটাকে একটু সাজায় নিতে হবে, সাজাই নিয়ে এই কাজটা করতে হবে। দেখো 25 ডিভাইডেড বাই 5x + 4, এটাকে আমরা ভাঙতে পারি। 25 কে তো ভাঙতে পারি, 25 কে কিন্তু ভাঙতে পারি। দেখো 25 কে আমরা কিভাবে ভাঙতে পারি? 25 কে আমরা ভাঙতে পারি হলো 15 + 10। 15 + 10 ভাঙতে পারি না? আমরা কিন্তু 15 + 10 দ্বারা এটাকে ভাঙতে পারি। তাহলে এইভাবে আমরা ভেঙে কাজটা শুরু করব। দেখো তাহলে এটাকে আমরা যদি লিখলাম যে, ধরো এখানে এরকম লিখলাম যে 4 ডিভাইডেড বাই 2x + 1 প্লাস 9 ডিভাইডেড বাই 3x + 2। ঠিক আছে, এইটাকে আমি জাস্ট ভেঙে লিখব। শোনো, এই ম্যাথগুলো অনেক শর্ট করে করা যায়, আবার অনেক লম্বা করেও করা যায়। যেহেতু তোমরা পরীক্ষা দিবা, এসএসসি পরীক্ষা, তোমাদের এসএসসি পরীক্ষায় এই চ্যাপ্টারটা আছে, তোমাদের এসএসসি 27 বিশেষ করে তোমাদের ক্ষেত্রে কি হবে, তোমরা যদি একটা ম্যাথে থেকে 2-3টা লাইন শর্ট করতে পারো, তাহলে তোমার 5টা সৃজনশীল লিখতে হবে। 5টা সৃজনশীলে 3-5 15টা কোশ্চেন, 3-5 15টা কোশ্চেন থেকে যদি তুমি 3টা করে লাইন শর্ট করতে পারো, দ্যাট মিনস তুমি 10 মিনিট বা 7 থেকে 8 মিনিট কনসিডার করতে পারলা, এবং পরীক্ষা শেষে ওই 7 থেকে 8 মিনিট কিন্তু তুমি রিভিশন টাইমের মধ্যে অ্যাড করতে পারো। সো এই আইডিয়াটা তোমার মাথায় থাকা লাগবে যে আমি যতটা শর্ট করতে পারি ম্যাথ, আমি থিম দিব কিন্তু সেটাকে শর্ট করার চেষ্টা করব। আমি আগে ব্রড বোঝাই, তারপর কি করে শর্ট করতে হয় সেটা দেখাবো। তাহলে এটাকে আমি করলাম 15 + 10, তাই তো, ডিভাইডেড বাই এটাকে করলাম 5x + কত 4। ঠিক আছে, এখন দেখো তো এটাকে আমি এভাবে করতে পারি না? 4 ডিভাইডেড বাই 2x + 1 প্লাস 9 ডিভাইডেড বাই এটাকে লিখতে পারি 3x + কত 2 ইকুয়ালস টু, এইখানে আমি এইভাবে লিখলাম 15 ডিভাইডেড বাই 5x + 4, তাই না, প্লাস 10 ডিভাইডেড বাই 5x + 4। এটাকে কিন্তু এভাবে লেখা যায়। এখন একটা বিষয় খেয়াল করো তো, একটা বিষয় খেয়াল করো, এইখানে এটা কি আছে? বিজোড় সংখ্যা। এইখানে এটা কি আছে? বিজোড় সংখ্যা আছে। এইটা কিন্তু জোড়, আবার এটা কিন্তু জোড়। তাহলে আমি কি করব? জোড়গুলো এক জায়গায় করব, বিজোড়গুলো এক জায়গায় করব, তাই কাজ হয়ে যাবে। দেখো তাহলে এটাকে আমরা কি লিখতে পারি যে 4 ডিভাইডেড বাই 2x + 1, এটাকে আমি এই পক্ষে রাখলাম। এই জোড়টাকে এই পক্ষে নিয়ে আসো, জোড়টাকে এই পক্ষে নিয়ে আসলে কত হবে? -10 ডিভাইডেড বাই এটা কত হবে? এটা হবে 5x + কত হবে 4। বুঝলাম বিষয়টা? ঠিক আছে, এইবার দেখো 15 ডিভাইডেড বাই এখানে আমার কত আছে? 5x + কত আছে 4। এইটা ওই পক্ষে যাবে, গিয়ে হবে মাইনাস, তাহলে 9 ডিভাইডেড বাই আমার কত হবে? 3x + 2। হয়েছে? এবার এটাকে আমরা কি করব? লসাগু করব। লসাগু করো। যদি আমি লসাগু করি তাহলে এটা লসাগু কত হবে? দেখো এটা লসাগু হবে 2x + কত 1, এইখানে কত হবে? 5x + কত হবে 4। তাহলে এর নিচে আছে 2x + 1, 2x + 1 দ্বারা যদি এইটাকে ভাগ করি তাহলে 2x + 1, 2x + 1 বাদ, আবার এই 4 এর সাথে গুণ হবে এটা। তাহলে কাউন্ট করো, এটাকে এটা গুণ করো, তাহলে 20x প্লাস 4 4 কত 16, 5x + 4, 5x + 4 বাদ, তাহলে এই 10 এর সাথে গুণ হবে কত এটা, তাহলে মাইনাস, এই যে মাইনাস এটা হবে হলো 20x প্লাস মাইনাসে -10। ঠিক আছে, নেক্সট এইখানে লসাগু করো। এখানে লসাগু কত হবে? সেম 5x প্লাস কত 4, এখানে কত হবে? 3x প্লাস কত 2, তাই না? 5x + 4, 5x + 4 বাদ, তাহলে এখানে ভাগফল কত? 3x + 2, 3x + 2 গুণ হবে কার সাথে? 15 এর সাথে। তাহলে গুণ করো, 3 15 45x প্লাস কত 15 দুগুণা 30, 3x + 2, 3x + 2 ভাগফল কত? 5x + 4, 5x + 4 এর সাথে গুণ হবে কত? 9। গুণ করো,
প্লাস মাইনাসে মাইনাস, এটা হবে হলো 45x প্লাস মাইনাসে মাইনাস 4 নং কত 36, 4 নং কত 36। এইবার দেখো 20x কাটা, হ্যাঁ 45x কাটা, তাহলে এখানে আমরা কি করতে পারি, দেখো তাহলে এইখান থেকে আমরা কি করতে পারি, 16 মাইনাস 10 বিয়োগ করলে কত হবে 6 ডিভাইডেড বাই, লক্ষ্য করো এখানে 2x প্লাস 1, এখানে 5x প্লাস 4 5x প্লাস 4 আছে না, আমি যদি বজ্র গুণন করি 5x প্লাস 4 5x প্লাস 4 বাদ চলে যাবে না, তাহলে এই জিনিসটাকে আমার আর কন্টিনিউ করার কোনো প্রয়োজন আছে, কোনো প্রয়োজন নাই, এজন্য 5x প্লাস 4 5x প্লাস 4 এখান থেকে আউট, বুঝছো? তাহলে এইখানে আমি লিখবো কত 2x প্লাস 1, ওকে, ইকুয়ালস টু এখানে কত হবে -6 ডিভাইডেড বাই এই যে -6 প্লাস 30 -36 বিয়োগ করলে কত হবে -6, এইখানে থেকে যাবে কত 3x প্লাস 2, এইখানে একটু লক্ষ্য করো +6 -6, আমি যদি উভয় পক্ষকে 1/6 দ্বারা গুণ করি তাহলে এই 6 আর 6 কেটে যা কত থাকবে, উপরে কত থাকবে 1, এইখানকার 6 আর এইখানকার 6 কেটে যা কত থাকবে -1, তাহলে উভয় পক্ষকে আমরা কি করব 1/6 দ্বারা গুণ করব, এটা লিখলেও চলে না লিখলেও চলে, তুমি এটাকে স্কিপ করে দাও, এটাকে লিখে দিবা তখন 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1 এইখানে সমান, এইখানে হবে -1 ডিভাইডেড বাই কত হবে 3x প্লাস 2, এইবার আর গুণন করো তাহলে এটা কত হবে, এটা হবে হলো 3x প্লাস 2 ইকুয়ালস টু গুণ করলে হবে -2x মাইনাস 2, তাই না? ও সরি এখানে তো কত -2x মাইনাস কত হবে 1, এখন দেখো তাহলে 3x এই 2x এই পক্ষে নিয়ে আসলাম, তাহলে এটা হয়ে গেল প্লাস, এইখানে আছে মাইনাস, প্লাস 2 এই পক্ষে গিয়ে -2, ক্লিয়ার? লক্ষ্য করো এটা কত হবে 5x ইকুয়ালস টু কত হয়ে গেল -3, তাহলে x ইকুয়ালস টু কত হলো -3/5, দ্যাট ইজ আনসার, এইটাই কিন্তু আমার আনসার, হ্যাঁ এটাই হলো আমার আনসার, বুঝছো সবাই? ক্লিয়ার কিনা? ঠিক আছে, তাহলে এই ম্যাথের যে কাজটা সেটা কিন্তু তোমরা বুঝতে পারছো। এখন দেখো এই গণিতের ক্ষেত্রে আমরা যতটা সম্ভব এটাকে ছোট করব, যেমন এইখানে আমি কিন্তু অনেক বড় করছি, তাই না? আমি সরাসরি এইখান থেকে এখানে আসতে পারি, আবার সরাসরি এইখান থেকে এখানেও আসতে পারি, এটা আসা যাবে, দেন এই যে আস্তে 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 এটাকে ছোট করে এই ফরমেশনে নিয়ে আসা হয়েছে। ক্লিয়ার? তোমরাও এভাবেই চেষ্টা করবা। দেখো আরো কিছু ম্যাথ আমরা দেখি, এই একটা ম্যাথ দেখো, তাহলে এখানে আছে x প্লাস 1, দেখো উপরে সবগুলো 1, তাহলে এটাকে আমরা একটু টেকনিক্যালি করতে পারি না যে x প্লাস 1 এরপরও কি আসে x প্লাস 2, তাহলে এই দুটোকে এক পক্ষ করলাম। এবার দেখো x প্লাস 4 তারপরে কি x প্লাস 3, তাহলে এটাকে এই পক্ষে নিয়ে আসলাম, আনা তো যায়। এইবার এইটাকে এইভাবে এক্সচেঞ্জ করে ইন্টারচেঞ্জ করে আমরা কি করব, কাজ শুরু করব। দেখো তাহলে এটাকে আমরা যদি শুরু করি তাহলে এটাকে কি লিখতে পারি 1 ডিভাইডেড বাই x প্লাস 1, তাহলে এই যে x প্লাস 2 টাকে এই পক্ষে নিয়ে আসো, তাহলে -1 1 ডিভাইডেড বাই এখানে কত হলো x প্লাস 2। ঠিক আছে সমান এখানে কত আছে 1 ডিভাইডেড বাই কত আছে বলো তো x প্লাস 3। এবার এখানকার কত আছে x প্লাস 4, ওটাকে ওই পক্ষে নিয়ে যাও, তাহলে 1 ডিভাইডেড বাই কত হবে x প্লাস 4। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে স্যার, সিমিলারলি লসাগু। তাহলে লসাগু আমার কত দেখো x প্লাস 1, মিল নাই, লসাগুর নিয়ম কি, মিলের একটা গড় মিলের সব, যেহেতু আমার কোনো কিছুই মিল নাই তাহলে সবগুলো গুণ, তাহলে এইখানে হবে হলো আমার x প্লাস 2 মাইনাস এইখানে হবে -x মাইনাস 1। আশা করি বুঝতে পারছো।
ওকে, ডিভাইডেড বাই এখানে আমার কত হবে x প্লাস 3, এখানে কত হবে x প্লাস 4। ক্লিয়ার? তাহলে x প্লাস 3 বাদ এখানে থাকবে কত x প্লাস 4, x প্লাস 4, x প্লাস 4, x প্লাস 4 বাদ এখানে থাকবে কত মাইনাস x, এখানে কত থাকবে মাইনাস 3, মাইনাস x মাইনাস 3। এবার খেয়াল করো x x বাদ x x বাদ টিকবে কি এবার দেখো, তাহলে উপরে আমার থাকবে কত, উপরে আমার থাকবে হলো 1 ডিভাইডেড বাই এটা কত হবে x প্লাস 2, আরে এটাকে তো আমরা গুণ করে দিলেই পারি, হ্যাঁ এটাকে গুণ করে দাও 1 ডিভাইডেড বাই x দিয়ে x এ গুণ করলে কত হবে x স্কয়ার, তাই না? এটা দিয়ে এটারে গুণ করলে কত হবে প্লাস 2x প্লাস x প্লাস 2, ঠিক আছে? এই কষ্ট এখানে বিয়োগ করলে কত হবে 1 ডিভাইডেড বাই, ঠিক আছে? তাহলে এখানে আমার কত আসছে দেখো x স্কয়ার প্লাস 3x প্লাস 4x প্লাস কত 12। আচ্ছা এটা একটু কেমন গিজি হয়ে গেল, এটাকে লিখতে পারি আমি x স্কয়ার প্লাস 4x প্লাস 3x প্লাস 12। এটা খুব ছোট করে লেখা যায় একবারে 3 আর 4 যোগ করে 7, 3 আর 4 গুণ করে 12, এটাকে এভাবে শর্ট ফর্মে করা যায়, হ্যাঁ শর্ট করা যায়। আচ্ছা আমরা নেক্সট টাইম এটা বিস্তারিত ব্যাখ্যা তোমাদের দেখাবো, সমস্যা নেই। এবার লক্ষ্য করো তাহলে এটা আমার কি হবে, এইখানে হবে 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়ালস টু এখানে আমার কত হবে 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 7x প্লাস 12, এটা হবে। এখন দেখো আমি যদি গুণ করি তাহলে গুণ করলে জিনিসটা এমনই থেকে যাবে না, তাহলে x স্কয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়ালস টু কত হবে x স্কয়ার প্লাস 7x প্লাস কত 12। ক্লিয়ার? তাহলে এক পক্ষে করো কনস্ট্যান্ট যে ধ্রুবকগুলো আছে ওটাকে সমান চিহ্নের ওই পক্ষে রাখো, বাদ বাকি x এর দ্বিঘাত হোক বা এক চলক বিশিষ্ট হোক সবগুলো এক পক্ষে নিয়ে আসো। তাহলে এটাকে আমি লিখলাম হলো x স্কয়ার প্লাস 3x মাইনাস কত x স্কয়ার মাইনাস কত 7x ইকুয়ালস টু 12 মাইনাস কত 2, তাই তো? তাহলে দেখো এইখানে আমার x স্কয়ার ভ্যানিশ থাকবে কত, থাকবে হলো মাইনাস 4x, তাই তো? ইকুয়ালস টু কত হলো 10। তাহলে x ইকুয়ালস টু কত হবে 10 মাইনাস কত 4, তাহলে এটা কত হবে 5, এখানে কত হবে 2, অতএব x ইকুয়ালস টু আমার কত হবে মাইনাস 5/2, দ্যাট ইজ आंसर। বুঝছো সবাই? এটাই आंसर। ক্লিয়ার সবাই? মেসেজ ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো, সমস্যা নাই। এইসব গণিতের ক্ষেত্রে তোমাদের একটু মানে সচেতন থাকলে এইসব গণিত ভুল হওয়ার কোনো সুযোগই নেই, ভুল হওয়ার কোনো সুযোগই নেই। দেখো নেক্সট দেখো, আচ্ছা এই আরেকটা আছে সমাধান করো। এই ম্যাথটা অনেক আসে, খেয়াল করো এইখানে আমার আছে হলো a প্লাস b, তাই না? আমি যদি 25-এর এই ম্যাথটার কথা চিন্তা করি, 25-এর এই ম্যাথটার কথা চিন্তা করি, এটাকে আমি ভাঙিয়ে নিয়ে সেম জিনিসটা পাশে পাশ করছিলাম না, এটাকেও আমি তাই করব। দেখো এটাকে আমি এভাবে লিখতে পারি a ডিভাইডেড বাই দেখো তো এটাকে আমি এভাবে লিখতে পারি না যে a ডিভাইডেড বাই x মাইনাস a মাইনাস b লিখতে পারি, প্লাস b ডিভাইডেড বাই এটাকেও লিখতে পারি x মাইনাস a মাইনাস b, লিখতে তো পারি না? এটা কেন লিখতে পারি, কারণ এটাকে যদি আমি আবার লসাগু করি এই সেম জিনিসটাই হবে, এটাকে যদি আমি লসাগু করি এই সেম জিনিসটাই হবে, যার কারণে এটাকে আমি ভেঙে দিয়ে যে এইটা এই এর পক্ষে রাখবো
আর এইটাকে নিয়ে এসে এই পক্ষে রাখবো, কাজ শেষ, আর কোনো কাজ বাকি নাই, জাস্ট এইটুকু কাজ করতে পারলে এই ম্যাথ শেষ। দেখো এবার খেয়াল করো, তাহলে এটাকে আমরা কি করি, এটাকে আমরা লিখলাম হলো a ডিভাইডেড বাই এক্স মাইনাস এ প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস বি লিখলাম অলমোস্ট। তাহলে এটাকে যদি ভেঙে দেই, a ডিভাইডেড বাই হবে এক্স মাইনাস এ মাইনাস বি প্লাস বি ডিভাইডেড বাই এটা কত হবে এক্স মাইনাস এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এরগুলো এক পক্ষে করো, আমি যেগুলো এ আছে সেগুলো এক পক্ষে রাখবো। খেয়াল করো, a ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, এটাকে এই পক্ষে নিয়ে আসো, তাহলে মাইনাস a ডিভাইডেড বাই এক্স মাইনাস এ মাইনাস বি ইকুয়ালস টু এই পক্ষে যা আছে তাই b ডিভাইডেড বাই এক্স মাইনাস এ মাইনাস বি, এইটাকে এই পক্ষে আনো, আনলে কি হবে বিয়োগ, তাহলে b ডিভাইডেড বাই কত হবে এক্স মাইনাস এ মাইনাস বি। তাহলে এখন কাজ কি, লসাগু করা, লসাগু করা, লসাগু করলে কত হবে এক্স মাইনাস এ, এইখানে কত হবে এক্স মাইনাস এ মাইনাস বি, তাহলে এক্স মাইনাস বি এটার সাথে গুণ হবে কত, তাহলে এ এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি। এবার মাইনাস দ্বারা এটারে গুণ করো, তাহলে মাইনাস এ এক্স মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে সিমিলারলি এটাকেও করো, এটাকেও করো, তাহলে এটা কত হবে এক্স মাইনাস এ মাইনাস বি, এইখানে কত হবে দেখো, আরে একটু ভুল লিখছি, এটা হবে এক্স মাইনাস বি, হ্যাঁ এইটা হবে হলো, এটা ঠিক ছিল বি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ মাইনাস বি, এইখানে হবে মাইনাস বি ডিভাইডেড বাই কত হবে এক্স মাইনাস বি। এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন কিন্তু ঠিক আছে, একটু মিস্টেক হয়েছে, হ্যাঁ সমস্যা নেই। তাহলে এইখানে আমার কত হবে এক্স মাইনাস বি। আচ্ছা এই লাইনটা একটু ভালো করে লিখে, তাহলে এখানে হলো এক্স মাইনাস এ মাইনাস বি, এইখানে আমার কত হবে এক্স মাইনাস বি। এখন দেখো, তাহলে বি দ্বারা এটারে গুণ করবো, যেহেতু এটা দ্বারা এটা ভাগ, তাহলে এটা আমার হবে হলো বি এক্স, এটা কত হবে মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার এইটা দ্বারা এইটারে গুণ হবে, তাহলে দেখো মাইনাস বি এক্স মাইনাসে মাইনাসে প্লাস এ বি মাইনাসে মাইনাসে প্লাস এটা কত হয়ে গেল বি স্কোয়ার হয়েছে। এবার লক্ষ্য করো আমার কাটাকাটি হয় কিনা, দেখো এ এক্স কাটা, এ স্কোয়ার কাটা, এ স্কোয়ার কাটা, এই পক্ষে দেখো প্লাস বি এক্স মাইনাস বি এক্স কাটা, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা কাটা। এইবার দেখো বাকি যা আছে সেটাকে আমি লিখবো, ঠিক আছে। এখন দেখো তাহলে এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা লিখতে পারি, এখানে এটাকে লিখলাম কি আমি, তাহলে এক্স মাইনাস এ বি কেও আর কন্টিনিউ করবো না, এই যে এক্স মাইনাস এ বি কেও আর কি করবো না, কন্টিনিউ করবো না, কারণ দরকার তো নাই। তাহলে এইখানে আমার থেকে যাবে কত দেখো তো, এইখানে থেকে যাবে মাইনাস এ বি ডিভাইডেড বাই নিচে কত থেকে যাবে এক্স মাইনাস এ ইকুয়ালস টু এইখান থেকে যাবে কত প্লাস এ বি, এখান থেকে যাবে কত প্লাস এ বি, নিচে থেকে যাবে কত এক্স মাইনাস বি। তাহলে আমি উভয় পক্ষে যদি এ বি দ্বারা ভাগ করি উভয় পক্ষে, তাহলে কি আমার এ বি আর থাকবে না, এইখানে থাকবে কত, এইখানে আমার থাকবে হলো মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু, এখানে আমার থাকবে কত শুধু ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস বি। এবার আর গুণন করো, তাহলে এটা করলে কত হবে, এটা হবে হলো এক্স মাইনাস এ ইকুয়ালস টু মাইনাস এক্স
মাইনাস এ মাইনাস এ প্লাস বি, ঠিক আছে। এক্স এই পক্ষে নিয়ে আসো, তাহলে এটা কত হবে এক্স প্লাস এক্স, ঠিক আছে। মাইনাসে ওই পক্ষে গিয়ে কি হবে প্লাসে, প্লাসে এই পক্ষে কত আছে প্লাস বি তো আছে, তাহলে এটা যোগ করলে কত হবে দেখো তো 2x ইকুয়ালস টু কত হবে a প্লাস বি, ঠিক আছে। অতএব x ইকুয়ালস টু আমার কত হবে a প্লাস বি ডিভাইডেড বাই কত 2, দ্যাট ইজ অ্যান্সার। ওকে, এটাই হলো কি আনসার। বুঝলাম সবাই, আশা করি বুঝতে পারছো। এইরকম ম্যাথ আরো আছে, এগুলো নিয়ে আমরা একটু কাজ করবো। হ্যাঁ, এই একটা ম্যাথ আছে, এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা আমি কি করবো জানো, এই ম্যাথটা জাস্ট আমরা কি করব, এই যে এইখানে -1 এটাকে -1 এইখানে +2 করে দিব এইটার সাথে, তাহলে -1 কত হবে -2, আর এই +2 কাটাকাটি করলে কত হবে 0। তাহলে এটা ঠিক রেখে এই সিস্টেমটা আমরা করব, ঠিক রেখে সিস্টেমটা করব। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি হলো, এটা কিভাবে লিখবো x - a - b, এইখানে দিলাম -1, হ্যাঁ ব্র্যাকেট প্লাস, এইখানে দেব হলো আমরা x - b ডিভাইডেড বাই a, এইখানে একটা -1 দিলাম প্লাস, এবার জাস্ট একটু উল্টা কাজ করো, x - 3a - 3b ডিভাইডেড বাই কত আছে a প্লাস b, এইখানে জাস্ট আমি একটা +2 অ্যাড করে দিব, কাজ শেষ। ইকুয়ালস টু কত 0। এবার লসাগু করো, তাহলে এটা লসাগু কত b, তাহলে এখানে কত হবে x - a - b প্লাস এখানে লসাগু কত a, তাহলে এটা কত হবে x - b - a, ওকে প্লাস এটা লসাগু কত হবে, এটা লসাগু হবে a প্লাস b, তাহলে এটা কত হবে x - 3a - 3b প্লাস 2 দ্বারা এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে এটা কত হবে, এটা হবে হলো 2a প্লাস কত 2b, ওকে ইকুয়ালস টু কত হবে 0। এখন দেখো এটা কি হয়ে যায়, তাহলে এখানে হইলো কত আমার x - a মাইনাস কত b, নিচে কত আছে প্লাস b প্লাস, ঠিক আছে। এইখানে আছে দেখো x মাইনাস, এটাকে সাজাই লিখলাম a - b ডিভাইডেড বাই এখানে কত হবে a প্লাস, খেয়াল করো এইখানে আছে x, আমি লিখলাম x -3a প্লাস 2a, যোগ হবে না বিয়োগ হবে, বিপরীত জাতীয় চিহ্ন হলে বিয়োগ, তাহলে এখানে আমার হবে হলো মাইনাস a, এখানে আছে -2b প্লাস 2b, কি হবে আমার -b, এই -b ডিভাইডেড বাই এখানে আমার কত হয়ে গেল a প্লাস b ইকুয়ালস টু কত 0। দেখো এখানে x - a - b, খেয়াল করে যে x - a - b x - a - b x - a - b মিল আছে, যদি মিল থাকে তাহলে এটাকে আমি কি করতে পারি কমন নিতে পারি, তাহলে আমি কমন নিয়ে নিব। দেখো আমি যদি কমন নিয়ে নিই তাহলে এখানে কত হবে x - a - b, যদি আমি কমন নেই তাহলে এখানে কত থাকবে 1 ডিভাইডেড বাই b প্লাস এখানে কত থাকবে 1 ডিভাইডেড বাই a প্লাস এখানে কত থাকবে 1 ডিভাইডেড বাই a প্লাস b থাকবে ইকুয়ালস টু কত 0। লিখলাম, এইবার দেখো তাহলে এটাকে আমি লিখতে পারি যে হয় কি হয় যে x - a - b ইকুয়ালস টু কত 0, তাহলে x ইকুয়ালস টু কত হতে পারে a প্লাস b, অথবা এইটা দেখো এইখানে যে 1/b প্লাস 1/a প্লাস 1 ডিভাইডেড বাই a প্লাস b, এইটা কি হবে নট ইকুয়ালস টু 0। কেন, x বর্জিত পদ কোনোদিন সমাধান হইতে পারে না, তাহলে এখানে কি লিখে দিবা x বর্জিত পদ বলে, এটা কি x বর্জিত পদ বলে, ওকে তাহলে অ্যান্সার হবে এটি হবে কি আনসার। বুঝছো সবাই, বুঝলাম এগুলো সোজা স্যার,
আমরা কয়েকটা সমাধান সেট দেখব। হ্যাঁ, সমাধান সেট দেখব। দেখো ওই যে আমি যেটা এইটা করালাম, যে এই যে এই ম্যাথটা করালাম না, একদম হুবহুব, সরি একদম হুবহুব এইটার সেম। জাস্ট এটাকে আমার সমাধান সেট নির্ণয় করতে বলছে, এছাড়া কিছু না। জাস্ট এটাকে আমাকে কি করতে বলছে, সমাধান সেট করতে বলছে। দেখো তাহলে এটাকে আমরা লিখতে পারি m ডিভাইডেড বাই m মাইনাস এক্স প্লাস n ডিভাইডেড বাই, আরে এইখানে সমান হবে, এইখানে সমান হবে n ডিভাইডেড বাই, এখানে কত হবে n মাইনাস এক্স ইকুয়ালস টু m ডিভাইডেড বাই m প্লাস n মাইনাস এক্স প্লাস এখানে হবে n ডিভাইডেড বাই m প্লাস n মাইনাস এক্স। সিমিলারলি ভেঙে দিলাম, এবার m এর সাথে m এর, n এর সাথে n এর। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি m ডিভাইডেড বাই m মাইনাস এক্স মাইনাস m ডিভাইডেড বাই m প্লাস n মাইনাস এক্স। ঠিক আছে, সমান দেখো n ডিভাইডেড বাই m প্লাস n মাইনাস এক্স লিখলাম। এবার দেখো এটাকে ওই পক্ষে নিয়ে যাবো, তাহলে কত হবে মাইনাস n ডিভাইডেড বাই n মাইনাস এক্স। এখন আমি সিম্পলি ওইটার মতো লসাগু করব। লসাগু করো, তাহলে লসাগু হবে হলো m মাইনাস এক্স, এখানে লসাগু কত হবে m প্লাস n মাইনাস এক্স। তাহলে m মাইনাস এক্স, m মাইনাস এক্স বাদ, এই m এর সাথে গুণ হবে কোনটা, এটা। তাহলে গুণ করো, এটা হবে হলো m স্কয়ার প্লাস এটা কত হবে mn মাইনাস এটা কত হবে mx। এবার এই m দিয়ে এটারে গুণ করো, তাহলে গুণ করলে কত হবে মাইনাস m স্কয়ার মাইনাস কি mx। ওকে, সমান। এবার এটা লসাগু করো, এটা লসাগু দেখো m প্লাস n মাইনাস এক্স, মিল নাই এত সব n মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে n দ্বারা এটার গুণ করো, তাহলে এটা কত হবে n স্কয়ার মাইনাস কত nx। এবার এটা দ্বারা এটারে, তাহলে এটা কত হবে প্লাস mn, না সরি এটা হবে মাইনাস mn প্লাস মাইনাসে মাইনাস n স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস কি হবে nx। এখন দেখো কোনটা কোনটা কাটাকাটি হয়, m স্কয়ার কাটা, mx কাটা, তাই তো n স্কয়ার কাটা, প্লাস nx মাইনাস nx কাটা। তাহলে তোমার বাকি যেটা থাকে সেটা তুমি লিখে দাও। এই পক্ষে থেকে আমি বাদ দিয়ে দিব হলো এই যে এইটাকে আর এটাকে আমি আর টানবই না। ওকে, টানা চেষ্টা করে আমার কি লাভ? দেখো তাহলে এখান থেকে আমি কত পাবো, এইখান থেকে আমি পাবো হলো প্লাস mn ডিভাইডেড বাই এখানে কত পাবো m মাইনাস এক্স ইকুয়ালস টু এখানে কত পাবো মাইনাস mn ডিভাইডেড বাই n মাইনাস এক্স। ঠিক আছে, উভয় পক্ষ থেকে mn দ্বারা যদি ভাগ করি তাহলে 1 ডিভাইডেড বাই থাকবে m মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস 1 ডিভাইডেড বাই n মাইনাস এক্স। গুণ করো, তাহলে মাইনাস m প্লাস এক্স n মাইনাস এক্স। এমটাকে ওই পক্ষে দিয়ে দাও, তাহলে এই পক্ষে কত হবে 2x, এই পক্ষে কত হবে m প্লাস n। তাহলে x ইকুয়ালস টু কত হবে m প্লাস n ডিভাইডেড বাই কত 2। এটা কিন্তু সমাধান, আমাকে বলছে সমাধান সেট নির্ণয় করতে, তাহলে নির্ণয় সমাধান সেট, নির্ণয় কি সমাধান সেট s ইকুয়ালস টু কত, থার্ড ব্র্যাকেটে দিয়ে দিই হয় m প্লাস n ডিভাইডেড বাই 2। ক্লিয়ার? সেম ম্যাথ যেটা তোমরা করছো, হ্যাঁ সেম তোমরা করছো। এই একটা দেখা সিমিলার ম্যাথ, এই x প্লাস 2 এর সাথে যাবে x প্লাস 3, x প্লাস 4 এর সাথে যাবে হলো x প্লাস 5। এই তো
দেখো তাহলে এটাতে যদি আমরা করি তাহলে এটা হবে 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 2, এটা এই পক্ষে নিয়ে আসো 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 3 ইকুয়ালস টু, তাহলে এই পক্ষে থেকে যাবে কত 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 4, এইখান থেকে যাবে কত মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 5। ঠিক আছে, লসাগু করো, তাহলে লসাগু কত হবে এক্স প্লাস 2, এখানে কত হবে এক্স প্লাস 3 ইকুয়ালস টু, আচ্ছা এটা করে নিই আগে, এখানে হবে হলো এক্স প্লাস 3, এখানে হবে মাইনাস এক্স মাইনাস 2, লসাগু কত এক্স প্লাস 4, এখানে কত আছে এক্স প্লাস 5, তাহলে গুণ করো, এটা হবে হলো এক্স প্লাস 5 মাইনাস এক্স মাইনাস 4, করলাম দেখো কাটাকাটি হয়, এই যে প্লাস এক্স মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস এক্স কাটা। ঠিক আছে, এখন যেটা আমরা করবো তাহলে এখানে কত হবে 1 ডিভাইডেড বাই এটা হবে হলো এক্স স্কোয়ার, 3 আর 2 যোগ করলে কত হবে 5, তাহলে 5x, 3 আর 2 গুণ করলে কত হবে 6, তাহলে এটাকে গুণ করলে এটা হয় ইকুয়ালস টু, এটা কত হবে 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার খেয়াল করো 4 আর 5 গুণ, 4 আর 5 যোগ করলে কত হবে 9, 9x, 4 আর 5 গুণ করলে কত হবে 20, এটাকে কাউন্ট করলে এরকমই হয়। ওকে ওকে ওকে, দেখো তাহলে এটাকে আমরা লিখতে পারি এভাবে লিখতে পারি, উভয় পক্ষ থেকে এক্স স্কোয়ার বাদ দিলে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 20। ডান, তাহলে কনস্ট্যান্ট বাদ দিয়ে বাকি এক পক্ষে নিয়ে আসো, এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 9x ইকুয়ালস টু 20 মাইনাস 6, তাহলে এইখান থেকে আমার কত হলো দেখো এক্স স্কোয়ার কাটা, এখানে আমার থাকবে কত মাইনাস 4x ইকুয়ালস টু কত হবে, আর এখানে মাইনাস হবে না 14 হবে, হ্যাঁ তাহলে x ইকুয়ালস টু কত হবে মাইনাস 14 ডিভাইডেড বাই 4, তাহলে 7, এখানে হবে হলো 2। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি বা অতএব x ইকুয়ালস টু মাইনাস 7/2, তাহলে নির্ণীয় সমাধান সেট, তাহলে এটাকে আমি লিখতে পারি নির্ণীয় সমাধান সেট x ইকুয়ালস টু সেকেন্ড ব্র্যাকেট 7/2, দ্যাট ইজ অ্যান্সার। বুঝছো সবাই? কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা থাকার কথা না ইনশাআল্লাহ। ওকে, দেখো তাহলে আমরা সমাধান শিখলাম, সমাধান সেট শিখলাম। এইবার আমরা কিছু এই রাশির ম্যাথগুলো করার চেষ্টা করব, দেখি এগুলোর মধ্যে কি আছে। চলো তাহলে আমরা এবার কি দেখি যে এই ম্যাথগুলো কেমনে সলভ করা যায়। এই ম্যাথগুলো একটু ইউনিক এবং এটাকে আমরা একটু ইউনিক ভাবেই চিন্তা করব, নো ইস্যুস। হ্যাঁ, এগুলো নিয়ে প্যারা নেওয়ার কিছু নেই। দেখো আমার কি বলছে যে একটা প্রকৃত ভগ্নাংশের কথা বলছে, তাহলে প্রকৃত ভগ্নাংশের সবসময় কি হয়, লবটা ছোট হরটা বড়, এটা কিন্তু আমরা জানি। বলছে একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর, একটা ভগ্নাংশের লব যা হরের অন্তর 1। ক্লিয়ার? আচ্ছা, লব থেকে 2 বিয়োগ ও হরের সাথে 2 যোগ করলে, লব থেকে যদি আমি 2 বিয়োগ করি এবং হরের সাথে যদি 2 যোগ করি, তাহলে যে ভগ্নাংশটা পাওয়া যাবে সেটা কি হবে 1/6 এর সমান। আগে আমরা এত দূর না, এতটুকু পর্যন্ত চিন্তা করব। তাহলে আমি একটা ভগ্নাংশের লব এবং হর যদি পাই, তাহলে আমি সেই ভগ্নাংশটা পাবো, তারপরে বাদ বাকি কাজ। তাহলে দেখো মনে করি ভগ্নাংশটির কি ধরবো, আমি কি ধরবো বলো, লব ধরবো। তাহলে ভগ্নাংশটির লব আমি ধরে নিলাম হলো x। তাহলে ভগ্নাংশটির লব এবং হরের পার্থক্য অন্তর যদি এক হয়, অন্তর মানে বিয়োগফল,
তাহলে এই 1টাকে যদি আমি এই পক্ষে নিয়ে আসি তাহলে হর কত হবে x+1, ঠিক আছে। তাহলে এটাকে আমি কি লিখবো যে ভগ্নাংশটির হর তাহলে আমার কত হবে, যদি অন্তর 1 হয় তাহলে এর সাথে আমি যোগ করে দেব, তাহলে আমার হর কত হবে x+1। তাহলে এবার দেখো x এর মান যদি 1 হয়, সে ধরো x এর মান যদি 1 হয় তাহলে দেখো ভগ্নাংশটা প্রকৃত হয় কিনা, তাহলে ভগ্নাংশটি কত হবে x × x+1, তাহলে 1 এর ক্ষেত্রে লব হবে 1 + 1, দ্যাট মিন্স কত 1/2, তাহলে এটা আমার কি হলো প্রকৃত ভগ্নাংশ হলো। 2 দিয়ে চিন্তা করো তাহলে এখানে হবে 2, 2 আর 1 কত 3, 5 দিয়ে চিন্তা করো 5, এখানে হবে কত 6, x+1, তুমি লব যত ধরবা হর তার থেকে 1 বেশি, তাহলে ভগ্নাংশটা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, একটু চিন্তা, এইসব ম্যাথ একটু চিন্তা করে করতে হয়। তাহলে ভগ্নাংশটি কত, অতএব ভগ্নাংশটি কত, তাহলে ভগ্নাংশটা কি লব বাই হর, তাহলে এটা কত হবে x ডিভাইডেড বাই কত হবে x+1। কাজ শেষ, আমার এই অংশের কাজ শেষ, এদিকে আর আমি টাকা বই না। এখন দেখো লব থেকে 2 বিয়োগ, হরের সাথে 2 যোগ, যে ভগ্নাংশটি আছে এই ভগ্নাংশ লব থেকে 2 বিয়োগ করব, মানে আমি যদি লব থেকে 2 বিয়োগ করি তাহলে x-2, আর হরের সাথে 2 যোগ করব, এটা হলো হর x+2, এইটা হলে এই ভগ্নাংশটা হবে কত 1/6 এর সমান। বুঝলাম? আশা করি বুঝতে পারছি, আশা করি সবাই বুঝতে পারছি। তাহলে এটাকে আমরা লিখবো হলো প্রশ্ন মতে, প্রশ্ন মতে, প্রশ্ন মতে। খেয়াল করো তাহলে আমার ভগ্নাংশটাকে লেখো, ভগ্নাংশটা আছে কত x ডিভাইডেড বাই x+1, লব থেকে 2 বিয়োগ করব, এই যে লব থেকে 2 বিয়োগ করলাম, এবার হরের সাথে 2 যোগ করব, এই যে হরের সাথে 2 যোগ করলাম, করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে সেটা হবে কত 1/6 এর সমান। হয়েছে? হয়ে গেছে। এবার এইটার ক্যালকুলেশন করলেই রেজাল্ট চলে আসবে। ওকে, ডান। দেখো তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার এটা কি হবে x-2, নিচে কত হবে x+3, এইটা ইকুয়াল টু কত হবে 1/6, তাই না? আর কি কাজ কোনো কিছু আছে? কাজ তো শেষই। দেখো তাহলে এটাকে আমরা ক্রস গুণন করবো, তাহলে এটা কত হবে 6x - 12 ইকুয়াল টু কত হবে x+3, এটাকে এই পক্ষে নিয়ে আসো, নিয়ে আসলে কত হবে মাইনাস, তাহলে এটা হয়ে যাবে হলো 5x, এটা এই পক্ষে গিয়ে কত হবে 15, অতএব x ইকুয়াল টু আমি কত পাবো 5, x ইকুয়াল টু কত পাবো 5। ক্লিয়ার? না, x ইকুয়াল টু পাবো হলো 3, x ইকুয়াল টু পাবো হলো কত 3, অতএব ভগ্নাংশটি, অতএব ভগ্নাংশটি ভগ্নাংশটি কত ছিল x ডিভাইডেড বাই x+1, তাহলে এখানে কত হবে 3, 3 আর 1 কত 4, এটাই অ্যান্সার। তাহলে আমার ভগ্নাংশটি হবে এটা, এটাই অ্যান্সার। বুঝছো সবাই? খুব সোজা এই ম্যাথগুলো, খুব সোজা, খুব সোজা, খুব সোজা। আমার কাছে সোজা মনে হয়, তোমাদের কাছে হবে। এটা করতে করতেই সোজা। ওই যে গাইতে গাইতেই গায়ন, বাজাইতে বাজাতেই ওটাকে কি কয় বাদক। হ্যাঁ, ঠিক আছে, মানে করতে করতে প্র্যাকটিস করতে করতে তুমি শিখে যাবা। একটা ম্যাথ এখানে আছে, হ্যাঁ, এক একটা অংশের ম্যাথ তো আমি এক একভাবেই করাই। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, একটা অঙ্ক যেটা 1 অঙ্ক বিশিষ্ট হতে পারে, 2 অঙ্ক বিশিষ্ট হতে পারে। 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত, এটাকে বলা হয় 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা 10 থেকে 99। 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা 100 থেকে 999, তাই না? 1000 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, জানি তো আমরা এগুলো। ঠিক আছে, তাহলে যেটা আমাকে বলছে আমি একটু এইটা সামারি বোঝানোর চেষ্টা করি। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হলো 9, তাহলে আমি যদি একক স্থানীয় অঙ্কটাকে x ধরি, ঠিক আছে, 2 অঙ্ক বিশিষ্ট অঙ্কদ্বয়ের সংখ্যা, যে কোনো 2টা সংখ্যা, অজানা সংখ্যা বা অজানা রাশির যোগ করলে হবে কত 9 এর সমান।
যদি যোগ করি তাহলে সেটা হবে কত, 9 এর সমান। তাহলে একটা অজানা রাশিকে আমি ধরলাম এক্স, তাহলে আর একটা অজানা রাশি আমার কত হবে, তাহলে সমষ্টি থেকে যদি আমি এক্স বাদ দিই তাহলে আর একটা অজানা রাশি আমি পাবো। তাহলে এক্স এর মান আমি ধরে নিলাম 3, তাহলে এটা যদি এক্স এর মান আমি 3 ধরে নিই তাহলে আর একটা অজানা রাশির কত হবে 6 জানা রাশি। তাহলে দেখো 3 আর 6 যোগ করলে কত হবে 9। আমি কিন্তু বোঝানোর জন্য বলতেছি, এটা কিন্তু আমি এক্স্যাক্টলি জানি না এক্স এর মান কি হবে, বাট আমি এটা বোঝানোর জন্য বললাম। তাহলে যখন দুটি সংখ্যার সমষ্টি থাকবে তাহলে দুটি সংখ্যার অজানা যে রাশি সেই অজানা রাশিকে আমি ধরে নিব। এখন আমি কি ধরবো স্যার, যেহেতু অঙ্কদ্বয় 2 অঙ্ক বিশিষ্ট বলছে তখন এইখানে আমার একক স্থানীয় অঙ্ক হবে এক্স, দশক স্থানীয় অঙ্ক যা হবে তার সাথে 10 গুণ হবে, তাহলে সেটা হবে দশক স্থানীয় অঙ্ক। বুঝাতে পারছি? একক স্থানীয় অঙ্ক যা হবে এটাকে আমি ধরবো, দশক স্থানীয় অঙ্ক যেটাকে ধরবো সেটার সাথে 10 গুণ করে দিলে সেটা দশক স্থানীয় অঙ্কে কনভার্ট হয়ে যাবে। এবার দেখো আমি বোধহয় এটা বোঝাতে পারছি। যদি এটা বোঝাতে পারি তাহলে আর অসুবিধা নেই। তাহলে দেখো, তাহলে মনে করি আগে এই পর্যন্ত কাজটা করে নেই। হ্যাঁ, মনে করি একক স্থানীয় অঙ্ক ধরে নিলাম এক্স, তাহলে দশক স্থানীয় অঙ্ক কত হবে, দুইটা অজানা রাশির সমষ্টি যদি 9 হয়, একটা সংখ্যা এক্স হলে আর একটা সংখ্যা কত হবে, সমষ্টি থেকে এই অজানা রাশিটি বিয়োগ করলে তো পাবো। তাহলে আমার দশক স্থানীয় অঙ্কটা কত হবে 9 - x। আমি বোধহয় বোঝাতে পারলাম, যদি হয় তাহলে কিন্তু এই ম্যাথটাই শেষ। ওকে, তাহলে সংখ্যাটি কত হবে, আমি বলছিলাম যে সংখ্যাটি হবে দশক স্থানীয় অঙ্ক। তাহলে দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ হবে কত, এইটা, তাহলে 9 - x প্লাস একক স্থানীয় অঙ্ক। দ্যাট ইজ দ্য ম্যাথ ইকুয়েশন ইউনিট, এটা তোমার লাগবে। তাহলে এটা গুণ করলে কত হবে, 90 মাইনাস কত 10x প্লাস কত x, তাহলে এটা কত হবে 90 - 9x। এইটাই হবে এক্স্যাক্টলি সংখ্যাটা যেটা আমার প্রয়োজন। এই সংখ্যা থেকেই আমি এটাকে সিস্টেম করে এপাশ ওপাশ করবো। হ্যাঁ, এই সংখ্যা থেকেই আমাকে কাজ করতে হবে। তাহলে এই পর্যন্ত কিন্তু আমি পেলাম, আমি কাজটা এই পর্যন্ত টান। এখন আমাকে এই পর্যন্ত করতে হবে, বাদ বাকি অংশ বলছে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে, কোন অঙ্ক দুটি, যে অজানা রাশি দুটি আমি ধরে নিছি, একটা হলো এক্স আর একটা হলো 9 - x। এই অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে, এটার মানে কি বোঝায় জানো, একক স্থানীয় অঙ্কটা এবার দশক স্থানীয় অঙ্কের কাছে যাবে আর দশক স্থানীয় অঙ্কটা এবার একক স্থানীয় অঙ্কের কাছে আসবে। আসলে যে প্রদত্ত সংখ্যা পাবো সেই সংখ্যা থেকে সেটা 45 কম হবে। এটাই হবে শর্ত মতে, এটাই হবে কি শর্ত মতে। বুঝতে পারছি? তাহলে দেখো এটা আমরা করি, সমস্যা নেই, নো ইস্যুস। দেখো ওকে, ঠিক আছে। তাহলে আমরা যদি এটাকে করি যে শর্ত মতে, আমার প্রথমে কি করতে হবে, অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করতে হবে। তাহলে অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করে, তাহলে এই দশক একক স্থানীয় অঙ্কটা কোথায় যাবে, দশক স্থানীয় অঙ্কের কাছে। তাহলে 10x প্লাস কত হবে 9 - x। প্রদত্ত সংখ্যা আমরা কত পেয়েছিলাম, প্রদত্ত সংখ্যা 90 - 9x। এইটা হলো অঙ্কদ্বয়কে স্থান বিনিময় করালাম, অঙ্কদ্বয়কে কি করালাম, স্থান বিনিময় করালাম। এখন এইটা বলছে এইটা থেকে কত কম, প্রদত্ত সংখ্যা তো এটা হতো 45 কম, এটা 45 কম। শেষ। এইটাই মূলত আমার ম্যাথের জান, এইটাই মূলত এই ম্যাথের জান এবং প্রাণ। এইটা যে বুঝবে তার ম্যাথ শেষ। ক্লিয়ার? এবার দেখো এটাকে আমরা কি লিখতে পারি,
তাহলে এইখান থেকে কত আমার হবে 9x প্লাস 9 ইকুয়ালস টু 90 থেকে 45 বিয়োগ করলে কত হবে? তাহলে এখানে হবে হলো মাইনাস 9x প্লাস বিয়োগ করো হবে হলো 5, হাতে কত 1, 4 এর 1 5, 5 আছে কত হলে 9 হবে, 5 আছে কত হলে 4 হলে। ঠিক আছে, তাহলে এই 9x এই পক্ষে এসে কি হবে 18x ইকুয়ালস টু এই 9 এর পক্ষে গিয়ে কি হবে বিয়োগ, তাহলে 35 থেকে 9 বিয়োগ করলে হবে হলো 36। অতএব x ইকুয়ালস টু কত হবে 2। তাহলে x এর মান আমি কত পেলাম 2। তাহলে এবার বলছে সংখ্যাটি কত হবে, এই সংখ্যাটা আমাকে বের করতে বলছে। তাহলে আমার সংখ্যাটি, অতএব সংখ্যাটি আমার কত হবে, সংখ্যাটি হবে হলো দেখো 90 আগে লেখো মাইনাস 9x লেখো, তাহলে এখানে হবে হলো 90 মাইনাস 9 ইন্টু 2, তাহলে এখানে হলো 90 মাইনাস 18, দ্যাট মিনস কত হলো আমার 72। দ্যাট ইজ অ্যান্সার। এটি হলো আমার অ্যান্সার। বুঝছো সবাই? আশা করি বুঝতে পারছো। ম্যাথগুলো কিছুই না, জাস্ট তোমাদের বিভ্রান্ত করার জন্য নানানভাবে কিছু জিনিস করবে। আর এই অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ে আমি একটা করাই দিলাম। তোমাদের টেক্সট বুকের উদাহরণে কয়েকটা ম্যাথ আছে এবং বইয়ে আরো কয়েকটা ম্যাথ আছে, একদম সিমিলার। তোমরা ওইগুলো একটু করার চেষ্টা করবা, আশা করি আশাহত হবে না, সবাই বুঝবা। আর তোমাদের আরো যদি কোনো সমস্যা থাকে তাহলে তো আমাকে টেক্সট করে জানাবাই যে এই সমস্যা হচ্ছে, সলভ করে দিব। এখানে আছে 5 আছে, একজন ক্ষুদ্র ব্যবসায়ী 5600 টাকার উপর বিনিয়োগ করে 1 বছর পর কিছু টাকার উপর 5% এবং অবশিষ্ট টাকার উপর 4% লাভ করলেন। তাহলে তিনি 5% টাকার উপর কত টাকা লাভ করলেন? কোশ্চেনটা হবে এইটা। আচ্ছা, আমরা এই কোশ্চেন নিয়ে একটু কথা বলবো। তাহলে ধরো আমি কত টাকা বিনিয়োগ করছি আই ডোন্ট নো, এখানে আমি জানি না যে আমি 5600 টাকা বিনিয়োগ করছে এবং 5% লাভ করছে কিছু টাকার উপরে আর 4% লাভ করছে কিছু টাকার উপরে। এইবার তুমি বলো তো, এই যে ম্যাথটা আমাদের বলছে যে তোমার 5% এবং 4% লাভ করছে, কত টাকার উপর 4% আর কত টাকার উপর 5%, এটা কি আমি জানি? এটা কিন্তু আমি জানি না। কিন্তু আমি যে মোট লাভ করছি সেই জিনিসটা আছে। আমার মোট লাভের পরিমাণ আছে 256 টাকা। কত টাকা ইনভেস্ট করে? 5600 টাকা ইনভেস্ট করে আমি এই টাকা লাভ পাইছি। এখন এই যে লাভটা আমি পেলাম, 256 টাকা লাভ পেলাম, তার 5% আছে 4% আছে, কিন্তু আমার 5% হারে কত টাকা ইনভেস্ট করা হয়েছিল এটা আমাকে বের করতে বলা হয়েছে। আমি যদি ধরে নেই যে 5% টাকা আমি ইনভেস্ট করছি x টাকার উপরে, বলতে পারি তাহলে আমি যদি 5% টাকা ইনভেস্ট করি, 5% টাকা ইনভেস্ট করি x টাকার উপরে, তাহলে আমার মোট টাকা কত? 5600 টাকা। তাহলে বাকি টাকা তো আমি ইনভেস্ট করছি কার উপরে? 4% করেই তো আমি লাভটা পেলাম। তাহলে এইখান থেকে যদি আমি x বাদ দিই, তাহলে এই টাকার উপরে আমি 4% লাভ করলাম না? বোঝাতে পারলাম কিনা? আশা করি বোঝাতে পারছি। তাহলে এটাকে লিখবা কিভাবে? এটাকে লিখবা হলো ধরি বা মনে করি। এটাকে লিখবা এভাবে যে ধরি বা মনে করি। কি ধরি বা মনে করি? লিখবা যে 5% হারে বিনিয়োগের পরিমাণ, 5% হারে বিনিয়োগের পরিমাণ, হ্যাঁ, বিনিয়োগের পরিমাণ হলো x টাকা। তাহলে 4% হারে বিনিয়োগের পরিমাণ কত হবে? মোট টাকা থেকে ওটা বাদ দিব, 5600 বিয়োগ কত? x টাকা। বুঝলাম কিনা? ঠিক আছে। এইবার 5% হারে x টাকার 1 বছরে কত লাভ করছি সেটা আমি বের করবো, একবারে বের করবো। দেখো, তাহলে এখানে লিখবো হলো 5% হারে লিখলাম x টাকার 1 বছরের লাভ। ছোটবেলায় যে ঐকিক নিয়ম করছো সেটা, 1 বছরের লাভ কত হবে? x ডিভাইডেড বাই কত? 100।
গুণন কত 1, তাই না? মানে 5% হয়, তাহলে এটা কত হবে 1 into 5, আচ্ছা 1 দেওয়ার দরকার নেই, into 5, তাহলে এটা কত হবে, এটা কত হবে x/20, এত টাকা লাভ। আচ্ছা এটাকে যদি আচ্ছা এইখানেই লিখি, এটা কত হলো x/20 টাকা। বুঝছো সবাই? এইবার দেখো তাহলে আমি কি করব, 4% হারে, 4% হারে কত টাকা, 5600 মাইনাস x টাকার 1 বছরের লাভ কত হবে, তাহলে এইটা হবে কত দেখো, এইটা হবে হলো, এইখানে আমার হবে হলো 5600 মাইনাস x, এর সাথে গুণ হবে হলো 4 ডিভাইডেড বাই কত 100, এত কি টাকা, এত কি টাকা। তাহলে এইটাকে যদি ক্যালকুলেশন করি, এটাকে ক্যালকুলেশন করলে আমার কত হবে, এটাকে আমি নরমালি এটাকে কাটতে পারি, 4×25 কত 100, তাই না? আচ্ছা এটাকে আমরা করে দিলাম, এভাবেই করে দিই। দেখো তাহলে এটা হলো 5600 মাইনাস x ডিভাইডেড বাই 25 কত টাকা। বুঝলা সবাই? তাহলে 5% হারে বিনিয়োগ করে আমি কত টাকা পেলাম, আর 4% হারে বিনিয়োগ করে আমি কত টাকা পেলাম। এখন বলা হয়েছে যে আমার মোট লাভ কত টাকা, 256 টাকা। আমার মোট লাভটা কত টাকা, 256 টাকা। দেখো এই যে মোট 256 টাকা লাভ করে, তাহলে আমার মোট লাভ যদি 256 টাকা হয়, তাহলে এইটা প্লাস এইটাই কষ্ট কত হবে 256। শর্ত মতে তো তাই হওয়ার কথা, তাই হওয়ার কথা না? তাহলে আমরা তাই করবো। দেখো শর্ত মতে তাহলে কত হবে দেখো, x ডিভাইডেড বাই 20 প্লাস এখানে কত হবে 26 x ডিভাইডেড বাই কত 25, এইটাই কষ্ট কত হবে আমার 256 টাকা। বলো কেউ বুঝলা না, কারো কোনো কনফিউশন আছে? বলো কারো কোনো কনফিউশন আছে? আশা করি কারো কোনো কনফিউশন নেই। তাহলে যদি না থাকে তাহলে এটাকে আমরা এমনি করতে একটু সহজ করে করি। দেখো তো x/20 প্লাস এটাকে এভাবে লিখতে পারি 5600 ডিভাইডেড বাই 25 মাইনাস x ডিভাইডেড বাই 25, লিখতেই তো পারি, লিখতে পারি না? ভেঙে আমি এটাকে এভাবে লিখতে পারি, এই কষ্ট এটাকে আমি লিখতে পারি কত 256 টাকা। ঠিক আছে? দেখো তাহলে এইটার দ্বারা এটারে কাটলে হয় 224। তাহলে আমি এইটাকে এভাবে লিখতে পারি যে x/20 মাইনাস x/25 ইকুয়ালস টু, আর মাইনাস না প্লাস, x/25 লিখলাম। এই 25 দ্বারা 5600-কে যদি আমি ভাগ করি হবে 224, তাহলে এইখানে হবে প্লাস 224 ইকুয়ালস টু কত 256। ঠিক আছে? তাহলে এইটা এই পক্ষে থেকে গেল, তাহলে এটা হবে x/20 মাইনাস x/25 ইকুয়ালস টু, এটা ওই পক্ষে গেলে কত হবে 256 মাইনাস 224। কারো বুঝতে কোনো অসুবিধা আছে থাকলে বলো। আছে? নাই, আমাদের একটা পেজ লাগবে। হ্যাঁ, তাহলে 224 থেকে বাদ দিলে হবে হলো 32, আর এটার লসাগু হবে কত 100। তাহলে আচ্ছা এটা আমি একবার লিখি যে x ডিভাইডেড বাই কত আছে, x ডিভাইডেড বাই 20, x মাইনাস 25, x ডিভাইডেড বাই 20, x ডিভাইডেড বাই 25। হ্যাঁ, এটা বিয়োগ করলে হবে হলো 32, বিয়োগ করলে হবে হলো 32। তাহলে আমার লসাগু কত 100। হ্যাঁ, তাহলে 20-কে 100 দ্বারা ভাগ করলে কত হবে 5x মাইনাস এটা কত হবে 4x ইকুয়ালস টু কত 32। তাহলে x ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু কত 32। তাহলে x ইকুয়ালস টু কত হবে 3200। তাহলে x সমান আমরা কত পেলাম 3200। কোশ্চেন আমার কি বলছে দেখো, তিনি 5% টাকার উপরে বিনিয়োগ, মানে কত টাকার উপরে 5% লাভ করছিল। তাহলে x এইটাই তো, তাহলে তিনি কত টাকার উপরে লাভ করছিল
এই 3200 টাকার উপরে 5% লাভ করছিল। তিনি যে 5600 টাকা বিনিয়োগ করছিলেন সেই বিনিয়োগের উপরে 3200 টাকার উপরে তিনি 5% লাভ করছিলেন। ক্লিয়ার? বুঝাতে পারছি? এটি आंसर। ওকে, তাহলে এটাকে লিখবা কিভাবে, যে তিনি, সুতরাং ওই ব্যক্তি 5% হারে, সুতরাং ওই ব্যক্তি 5% হারে 3200 টাকা বিনিয়োগ করেছিলেন। হ্যাঁ, ওই টাকার উপরে 3200 টাকা বিনিয়োগ করেছিলেন। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। দেখো নেক্সট একটা ম্যাথ দেখো, মোট 120টি 25 পয়সার মুদ্রা ও 50 পয়সার মুদ্রা, মোট হলো কত? 35 টাকা। তাহলে আমার কাছে মুদ্রা আছে 120টি। এই 120টি মোট 120টি 25 পয়সার মুদ্রা, আমার আছে হলো 120টা আছে হলো 25 পয়সার মুদ্রা। হ্যাঁ, 25 পয়সার মুদ্রা, আর 50 পয়সার মুদ্রা ও 50 পয়সার মুদ্রায় মোট হলো 35 টাকা। কিন্তু 50 পয়সার মুদ্রা আমার কয়টা আছে এটা নাই, 50 পয়সার মুদ্রাটা আমার কত আছে এটা নাই। তাহলে আমি যদি ধরি যে 50 পয়সার মুদ্রা আছে এক্সট্রা, আর তাহলে 25 পয়সার মুদ্রা আমার কত হবে, এটা তো দেওয়াই আছে, তাহলে এটা কত হবে? 120 মাইনাস এক্স, তাই পাবো না? এইটা সমান আমার কত? মোট 35 টাকা। তাহলে 35 টাকা যদি আমি পয়সায় কনভার্ট করি, তাহলে এর সাথে যদি আমি 100 গুণ করি, তাহলে এই যে 3500, এই 3500 কি হয়ে গেল? পয়সা। 3500 কি হয়ে গেল? পয়সা। তাহলে এই পক্ষের মোট পয়সাকে ওই পক্ষের মোট পয়সা তখন কি হয়ে যাবে? সমান। আর এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে তো আমি পেয়ে যাবো কার কি ছিল। ঠিক আছে, তাহলে এটাকে আমরা চলো শুরু করি। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো, এটাকে কিভাবে লিখবো দেখো। তাহলে আমি ধরে নিব যে ধরি কার কত পয়সা ছিল, এটাকে বলবো 25 পয়সার মুদ্রার সংখ্যা কত? এক্সটি। তাহলে ধরি 25 পয়সার মুদ্রা কতটি? এক্সটি। তাহলে 50 পয়সার মুদ্রা কত হবে? 50 পয়সার মুদ্রা কত হবে বলো? 120 মাইনাস এক্স হবে না? 120 মাইনাস এক্স কিন্তু হবে। ক্লিয়ার? আচ্ছা, এইবার তাহলে আমার মোট টাকা কত? মোট কত? 35 টাকা ইকুয়ালস টু, সেটা কত হবে? 35 ইন্টু 100 পয়সা, কারণ 100 পয়সায় 1 টাকা। তাহলে এটা আমার কত হয়ে গেল? 3500 পয়সা। ঠিক আছে, অল গুড, অল গুড। তাহলে এইবার দেখো এটাকে আমরা প্রশ্ন মতে লিখতে পারি। কিভাবে লিখতে পারি দেখো, প্রশ্ন মতে। তাহলে 25 পয়সার মুদ্রা কত ধরছি? এক্স। তাহলে এর সাথে গুণ হবে কত? 25x প্লাস 50 পয়সার মুদ্রা 50 ইন্টু কত ধরছি? 120 মাইনাস এক্স ইকুয়ালস টু কত হবে? 35। এইটা হলো 25 পয়সার মুদ্রার সংখ্যা, 25টি। তাহলে 25x, আর 50 পয়সার মুদ্রা কত? 120 মাইনাস এক্স, তার সাথে গুণ হবে কত? 50। তাহলে দেখো এটা কিন্তু আমরা ক্যালকুলেশন করি, তাহলে এটা হবে হলো 25x প্লাস 0 0 5 দুগুণা 10 5 অক্ষে 6 মাইনাস কত? 50x ইকুয়ালস টু কত? 35 0 0। তাহলে বিয়োগ করলে আমার কত হবে? না 25x ইকুয়ালস টু, এখানে হবে 35 মাইনাস 6000। তাহলে এখানে লেখো 25x ইকুয়ালস টু, বিয়োগ করলে কত হবে দেখো তো? 0 0
5, 3 আর 1 4, তাই না 2। তাহলে অতএব x মাইনাস হবে, এই মাইনাস কাটা, 25 দ্বারা 25 কাটলে কত হবে 100। তাহলে এখন খেয়াল করো যে আমার 25 পয়সার মুদ্রা কতটা ছিল 100টি। তাহলে আমি লিখতে পারি যে 25 পয়সার মুদ্রা, 25 পয়সার মুদ্রা কতটি 100টি। তাহলে 50 পয়সার মুদ্রা কত হবে 50 পয়সার মুদ্রা কত হবে 120 মাইনাস 100, তাহলে কত হবে 20টি। দ্যাট ইজ অ্যান্সার। এই বুঝলা তোমরা, খুবই সোজা, এগুলো নিয়ে প্যারা নেওয়ার কিছু নেই। হ্যাঁ, এগুলো নিয়ে প্যারা নেওয়ার কিচ্ছু নেই। ওকে, দেখো আমরা একটা সৃজনশীল দেখব। এই একটা সৃজনশীল তোমাদের বইয়ের বলা আছে যে একটা স্টিমারের যাত্রী সংখ্যা 376 জন, ডেকের যাত্রী সংখ্যা আর হলো এখানে হবে ডেকের, হ্যাঁ ডেস্কের লিখছে, এখানে হবে ডেকের, ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যার 3 গুণ। 3 গুণ মানে কেবিনের যে যাত্রী আছে সেটা ডেকের তুলনায় কত 3/1 ভাগ। আর এটাকে যদি উল্টা করে বলি তাহলে ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যার 3 গুণ। তাহলে ডেকের যাত্রী সংখ্যা যদি কেবিনের যাত্রী সংখ্যা যদি x হয়, ডেকের যাত্রী সংখ্যা হবে কত 3x, তাই না x/3 এরকম বলা আছে। ডেকের যাত্রীর মাথা পিছু ভাড়া 60 টাকা, ডেকের যাত্রীর মাথা পিছু ভাড়া আছে হলো কত 60 টাকা। ডেকে যারা যাত্রা করে এদেরকে ধরো যারা লঞ্চে যায়, মনে করো সয়দাবাদ থেকে বরিশালের দিকে ওই রুটে যারা যায় লঞ্চে যায় তারা বলতে পারবে। ডেকের মাথা পিছু ভাড়া হলো 60 টাকা, তাহলে মোট প্রাপ্তি ভাড়া হলো আমার এত টাকা, যে আমি ঠিক কেবিন এবং ডেক মিলা 33,840 টাকা ভাড়া আদায় করছি। এবার কার ভাড়া কত এটা আমাকে দেখতে হবে। বলছে ডেকের যাত্রী সংখ্যা x ধরে সমীকরণ তৈরি করো, ডেকের যাত্রী সংখ্যা x ধরে আমার সমীকরণ তৈরি করতে হবে। আর তাহলে আমি যদি ডেকের যাত্রী সংখ্যা x ধরি তাহলে কেবিনের যাত্রী সংখ্যা কত হবে x/3, 3 গুণ, তাই না x এর, তাহলে এত, এইটা সমান কত সমীকরণ করলে 376, দ্যাট ইজ দ্য সমীকরণ। ক শেষ। ডেকের যাত্রী ও কেবিনের যাত্রী সংখ্যা কত এটা বের করতে বলছে, এটা আরো সোজা। দেখো আমরা একটা একটা করে শুরু করি, একটা একটা করে শুরু করি, ঠিক আছে। দেখো তাহলে ধরি দেওয়া আছে ডেকের যাত্রী সংখ্যা x ধরে, হ্যাঁ তাহলে ডেকের যাত্রী সংখ্যা কষ্ট কত x, তাহলে কেবিনের যাত্রী সংখ্যা কত হবে বলো, কেবিনের যাত্রী সংখ্যা হবে হলো x/3। এইবার বলছে এটাকে সমীকরণে প্রকাশ করতে বলছে, তাহলে এটাকে যদি আমি সমীকরণে প্রকাশ করতে যাই তাহলে এটা আমার কত হবে x প্লাস x/3, এইটাই কষ্ট কত মোট যাত্রী সংখ্যা, তাহলে 376। এটাই হলো আমার অ্যান্সার, এটাই হলো আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। খুব সোজা স্যার, খুব সোজা। দেখো আমরা নেক্সট আর একটা করবো এইটার উপরে, এই একটা ডেকের যাত্রী ও কেবিনের যাত্রী সংখ্যা আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে ক থেকে যেটা আমরা পেলাম, যে ক থেকে কত পেলাম দেখো তো, ক থেকে ওই সমীকরণ থেকে এটা নির্ণয় করব। ক থেকে কত x প্লাস x/3, এইটাই কষ্ট কত 376, তাই না ক্যালকুলেশন করো। তাহলে এটা কত হবে আমার 3x প্লাস x ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু কত 376, তাই না। তাহলে এটা আমার কত হয়ে গেল 4x ইকুয়ালস টু, এটা দ্বারা এটার গুণ করো, 3 দ্বারা 6 গুণ করলে কত হবে 3 6 18। আচ্ছা হাতে থাকে কত 1, 3 7 21, আর 2 কত 22, 3 3 9 আর 2 কত 11। তাহলে x ইকুয়ালস টু কত হবে 4 দ্বারা ভাগ, তাহলে 4 দ্বারা যদি এটারে ভাগ করে দাও, এটা দ্বারা এটারে ভাগ করলে কত হবে 4 দুগুণা কত 8, বাস্তব কত 3,
32, 4 আসটা কত 32, 4 দুগুণা কত 8। অতএব x ইকুয়াল টু আমরা কত পাবো, অতএব x ইকুয়াল টু আমরা পেলাম এতজন। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, অতএব ডেকের যাত্রী সংখ্যা কতজন, অতএব ডেকের যাত্রী সংখ্যা কত হবে বলো, ডেকের যাত্রী সংখ্যা হবে 282 জন। ক্লিয়ার? আচ্ছা, এবার বলছে যে কেবিনের যাত্রী সংখ্যা কত, তাহলে অতএব কেবিনের যাত্রী সংখ্যা x/3, তাহলে এটা কত হবে 282 ডিভাইডেড বাই 3। তাহলে এটা এত কাটাকাটি করলে কত হবে দাও, 3 নং 27 বাঁচলো কত 1 12 3 4 12 এতজন। তাহলে তোমার কেবিনের যাত্রী সংখ্যা এতজন, ডেকের যাত্রী সংখ্যা হলো 282 জন, কেবিনের যাত্রী সংখ্যা 94 জন, লিখে দিবেন। অতএব ডেকের ও কেবিনের যাত্রী সংখ্যা যথাক্রমে 282 ও 94 জন। দ্যাট ইজ দ্য অ্যান্সার। বুঝলাম? ক্লিয়ার? নেক্সট দেখো, এইখানে একটা জিনিস বলছে যে কেবিনের মাথা পিছু ভাড়া কত, তাহলে ডেকের মাথা পিছু ভাড়া হলো 60 টাকা। ভালো করে খেয়াল করে, ডেকের মাথা পিছু ভাড়া কত টাকা, 60 টাকা। আমি এখানে একটু ধরে নিলাম যে এটা একটু সুবিধা করার জন্য ধরি কেবিনের মাথা পিছু ভাড়া, ধরে নিলাম কেবিনের মাথা পিছু ভাড়া হলো y টাকা, এটা আমি ধরে নিলাম y টাকা। তাহলে ডেকের ভাড়া কত, x টাকা। ডেকের ভাড়া তো দেওয়া আছে কত, 60 টাকা। তাহলে শর্ত মতে দেখো তো এখানে কি হবে, শর্ত মতে ডেকের ভাড়া কত 60, মোট যাত্রী কত 282, এটার সাথে আমার যোগ হবে কত y, কিন্তু ডেকের যাত্রী সংখ্যা কত 94। এই টোটালটা আমার কত 33,800 কত 40, এই যে 33,840। শেষ? আর কোনো কাহিনী আছে? নো কাহিনী। তাহলে দেখো এটা দ্বারা এটার গুণ করো, 0 6 দুগুণা কত 12, 6 48, 48 আর 1 কত 49, 6 দুগুণা 12, 8 4 কত 16, তাই না? প্লাস এটা হলো 94y, এটা ইকুয়াল কত 33840। আচ্ছা, আমরা একটু ক্যালকুলেটর করি। তাহলে এটাকে হবে হলো 60 ইন্টু 282, 16,900। আচ্ছা, এটাকে যদি বিয়োগ করি আমরা কত 33840 থেকে, তাহলে আচ্ছা এটাকে আমরা লিখতে পারি হলো 94y ইকুয়াল টু, এটা ওই পক্ষে গিয়ে বিয়োগ হবে, তাহলে বিয়োগ করো 33840 বিয়োগ 16920, তাহলে এটা হলো 16920। অতএব আচ্ছা, এত পারাপারি করার কিছু নাই, এই পক্ষে লিখে দেই। অতএব y ইকুয়াল টু কত, ভাগ হলো কত 94, তাহলে এটা হবে কত 180
তাহলে আমরা কি পেলাম, আমরা মোটামুটি পেয়ে গেলাম যে অতএব কেবিনের মাথা পিছু ভাড়া কত টাকা, তাহলে কেবিনের মাথা পিছু ভাড়া হলো 180 টাকা। কেবিনের মাথা পিছু ভাড়া কত, 180 টাকা। তাহলে এই জিনিসটা একটু খেয়াল করো, এইখানে একটু লক্ষ্য করো, এখানে কি করছে দেখো, কেবিনের মোট ভাড়া কত, একজনের ভাড়া কত, 60 টাকা। তাহলে আমার কেবিনের ডেকের একজনের ভাড়া হলো 60 টাকা, আমার ডেকের যাত্রী ছিল কত, 282। তাহলে এই দুইটা যদি আমি গুণ করি তাহলে আমি কি ডেকের মোট ভাড়া পাবো। ঠিক আছে, কেবিনের যাত্রী সংখ্যাকে আমি ওয়াই ধরছি, মানে ভাড়াটাকে ওয়াই ধরছি, আর কেবিনের মোট যাত্রী ছিল কতজন, 94 জন। তাহলে এই দুইটা যদি গুণ করি তাহলে আমি কেবিনের মোট ভাড়া পাবো। এবার কেবিনের মোট ভাড়া আর ডেকের মোট ভাড়া যদি যোগ করি সেটা হবে কত, এই যে 33,840 টাকা। তাহলে ওইখান থেকে আমি যদি ওয়াই এর মান বের করতে পারি তাহলে সেটাই হবে হলো কেবিনের ভাড়া। তাহলে কেবিনের মাথা পিছু ভাড়া কত ছিল, 180 টাকা। যদিও এটা বর্তমান সময়ে কি একদমই বেমানান, কেবিনের ভাড়া কোনোদিন 180 টাকা হয় না। বুঝলাম, এই ছিল ঘটনা। ঠিক আছে, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা আজ ক্লাস শেষ করে কমেন্টসে মূল্যবান কথা লিখে নিয়ে যাবা যে তোমাদের আর কোন ক্লাস লাগবে বা কোন টপিকের উপর যদি আমি ক্লাস করি তাহলে তোমাদের জন্য ভালো হবে। তোমাদের অনুরোধের জন্য একটি পরিবার সবসময় পাশে থাকবো ইনশাল্লাহ। আমি আমিনুল স্যার তো আছি, তোমরা অবশ্যই আমাকে পার্সোনালি জানাবা যে আমাদের এই জায়গায় সমস্যাগুলো আছে, তাহলে সেই সমস্যাগুলো নিয়ে অবশ্যই আমরা কাজ করব। বুঝতে পারছি সবাই? আশা করি আর কোনো সমস্যার জায়গা থাকবে না। এরপরে আমরা চেষ্টা করব তোমাদের অনুরোধের ভিত্তিতে নেক্সট কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হওয়ার। ঠিক ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।